নমস্কার, আমি পৌলমী। মনের আয়সী চ্যানেলের সমস্ত গল্প কবিতা শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। আজকে যে গল্পটি পাঠ করতে চলেছি সেটা একটু ভিন্ন স্বাদের। অনুগ্রহ করে সকলকে শোনার জন্য অনুরোধ রইল। শুনতে থাকুন সুদীপ সামন্তর লেখা উত্তরার উত্তরণ। কোনো এক অশুভ স্বপ্নে উত্তরা পৌঁছে গেছে এক নিবিড় ঘন কালো অন্ধকারপূর্ণ জঙ্গলে। স্বপ্নের মায়াজালে এমনভাবে জড়িয়ে পড়েছে যে বাস্তব আর স্বপ্নের মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছে না। আসলে স্বপ্নে মানুষের কনসাস মাইন্ড জাগ্রত অবস্থায় থাকে না, তাই স্বপ্ন আর বাস্তবের মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছে না। এর আগে এমন অভেদ্য ঘন নিবিড় অরণ্য সচক্ষে দেখেনি উত্তরা। স্বপ্নে যত এগিয়ে যেতে থাকে প্রতিটা পদক্ষেপ অচেনা ঠেকতে থাকে উত্তরার কাছে। যত এগিয়ে যায় অচেনা মায়াপুরী শৃঙ্খলে বদ্ধ হতে থাকে। পৃথিবীর কোনো গ্রন্থে এই বনরাজ্যের কথা পড়েনি আগে। ভিড় করে আসা অজস্র প্রশ্নের উত্তরের আশায় পলকহীন দৃষ্টিতে দিক বিদিক তাকাতে থাকে। এমন সময় বক্ষ বিভিন্ন করার তৃষ্ণা পেয়ে বসল উত্তরাকে। জলের সন্ধানে গভীর বনানীর পথটি ধরে এগিয়ে চলল সামনের দিকে, তস্ত্র বিষণ্ণ হৃদয়ে। পথের দুই ধারে অভেদ্য নিবিড় বনানী। এদিকে রবির রশ্মিকণা তার মায়া পরিধি গুটিয়ে নিচ্ছে আস্তে আস্তে। অরুণ প্রভা ক্রমশ ক্ষীণ হয়ে এলো। অনিমিক দৃষ্টিতে উত্তরা খুঁজে চলেছে জলের ঠিকানা। খানিকটা এগোনোর পর একটা নদী দেখতে পেল। নদী তটে এসে উত্তরা দেখতে পেল নদীটি বহমান নয়, বাউর পাড়ে এসে নদীটি স্রোত হারিয়েছে। অনন্ত শতাব্দীর কালো ময়লা নদীতে জমা হয়ে নদীর জলকে বিষতুল্য করে তুলেছে। উত্তরা নদীর দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর উত্তরা ভাবল নিস্তরঙ্গ নিথর নদীর কালো বুকে নিজেকে সমর্পিত করে তৃষ্ণা রাক্ষসীকে শান্ত করবে। পরক্ষণেই উত্তরার পঞ্চেন্দ্রিয় বিদ্রোহী হয়ে ওঠে। নদীর জল পানির অযোগ্য মনে করে উত্তরা নদীর সামনে থেকে সরে আসে এবং এগিয়ে যেতে থাকে অন্য নদীর সন্ধানে, যেখানে জল হবে স্বচ্ছ পানির যোগ্য। অনেকটা পথ পেরিয়ে এসেছে উত্তরা। ক্ষীণ আলো নিভে গিয়ে এখন নিথর বনানী ঘন বীথির অতন্দ্র গহীন সাগরে ডুব দিয়েছে। মাঝে মাঝে দু একটা পড়ন্ত বজ্রপাত ও আশার আলোকে সঙ্গী করে এগিয়ে চলেছে সামনের দিকে। অবাধ্য হাওয়ার ঝাপটায় যেন সমস্ত বিশ্ব সংসার ভীষণভাবে দুলে উঠেছে। যাত্রাপথে যদিও বা দু একটা জলাশয়ের খোঁজ পেল উত্তরা, কিন্তু ওগুলোর অবস্থাও পূর্বে দেখা নদীটির মতনই, দুর্গন্ধ, পানির অযোগ্য। কাঠফাটা তৃষ্ণায় উত্তরার বক্ষ শুকিয়ে এসেছে, যেন আজন্ম কালের তীব্র তৃষ্ণা আজই পেয়ে বসেছে ওকে। মাঝে মাঝে মনে হয় ওই পঙ্কিল জল আকণ্ঠ পান করে বক্ষ তৃষ্ণা নিবারণ করে। আবার পর মুহূর্তেই সজাগ চিত্তে নিজেকে সংযত করে উত্তরা। একদিকে বুক ফাটা তৃষ্ণা, অন্যদিকে নিবিড় অরণ্য থেকে উত্তরণের উপায়। এদিকে ঘন জঙ্গল আরো কালো হয়ে ওর দিকে ধেয়ে আসছে। সব মিলিয়ে জীবনটা দুর্বিষহ ঠেকলো উত্তরার কাছে। ও তো আর জানে না স্বপ্ন মায়ারাজ্যে নিজেকে আবদ্ধ বলে মনে করছে। চোখ মেললেই যে চেনা পৃথিবীর আলো দেখতে পাবে সেটা ভুলেই গেছে। প্রত্যেক মুহূর্তেই মনে হচ্ছে জীবনটা শেষ করে ফেললেই বুঝি দুর্বিষহ পরিস্থিতি থেকে মুক্তি। কিন্তু ও কেবল বেঁচে আছে ওর অন্তরের প্রণয়ী বক্ষফুল স্বপ্ন সঙ্গীকে দেবে বলে। কিন্তু এভাবে আর কতক্ষণ? যুদ্ধ করতে করতে ওর প্রাণ যে ওষ্ঠাগত, আর যে পারে না। তবুও এগিয়ে চলেছে উত্তরা। এ যেন অন্তহীন পথ চলা, যার কিনারা বলে কিচ্ছু নেই। আকাশে মেঘের ঘনঘটা। যদিও অভেদ্য বনানীর জন্য মাথার ওপর আকাশ স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, প্রচণ্ড বজ্রপাতের আওয়াজে যেন সমগ্র বনানীতে দৈত্যদের তাণ্ডব আরম্ভ হয়ে গেছে। কিন্তু বৃষ্টির চিহ্ন মাত্র নেই। বৃষ্টি হলেও যদিও বা কোনো রকমে জল সংগ্রহ করে
তৃষ্ণা নিবারণ করা যেত, অন্তত এই কঠিন পরিস্থিতির হাত থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যেত। সঙ্গীহীন নিবিড় অরণ্যানীতে সংগ্রাম করতে করতে ভয়ের সঙ্গে কেমন একটা ভাব করে নিয়েছে উত্তরা। ওর সামনে ঠিক 40-50 হাত দূরে একটা ভীষণ বজ্রপাতে দিক বিদিক রাঙিয়ে উঠল। সামান্যটুকুও বিচলিত না হয়ে এগিয়ে চলল সামনের দিকে। এগিয়েই চলেছে। ও কি পাগল হয়ে গেল নাকি? সে কি, ওর যে ঘুম ভাঙাতেই হবে, না হলে যে সব মিথ্যে। অচেনা পথ ধরে হাঁটতে হাঁটতে চেনা পৃথিবী পেরিয়ে অনেকটা পথ চলে এসেছে। আদেও চেনা পৃথিবীর সন্ধান পাবে কিনা সেটাও জানে না। ও শুধু জানে সামনের দিকে এগিয়ে যেতে। যত এগিয়ে চলে জীবনযুদ্ধ তত কঠিন হতে থাকে। ও যে আর পারে না, কিন্তু অন্তহীন পথ চলাই জীবন। ওর পা ক্রমশ অবশ হয়ে আসছে। পূর্বে দেখা জলাশয়গুলোর কাছে পৌঁছবারও ক্ষমতা নেই। নিবিড় বনানী আরো নিকষ কালো অন্ধকারে ছেয়ে গেল। এদিকে ঘন ঘন বজ্রপাত পড়ছে, যেন প্রলয়ের শেষ মুহূর্ত, যেন রুদ্রদেব তার তুষানলের আগুন সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে ছড়িয়ে দিচ্ছে, যেন কোনো কিছুই রেহাই পাবে না। ও মনে মনে ভাবতে লাগলো, আজকেই কি ওর জীবনের শেষ পথ চলা? যেই পথ চলা হয়তো কেউ কোনোদিন জানতেও পারবে না, পৃথিবীতে অগোচরেই থেকে যাবে। মৃত্যুকে ভয় পায় না উত্তরা, শুধু একটাই আক্ষেপ, অতি সন্তর্পণে সযত্নে সংগৃহীত সুগন্ধি বক্ষ ফুল নিভৃত চারি চরণে অর্পণ করতে পারবে না। খুব অল্প বয়সে উত্তরা শুনেছিল সংগ্রামী জীবন, তাই হয়তো জীবনের কঠিন মুহূর্তে এসেও চুপ করে বসে পড়েনি, এগিয়ে চলেছে। প্রচন্ড তৃষ্ণায় উত্তরার মাথা ঝিমঝিম করতে লাগলো। পর মুহূর্তেই উত্তরা তীব্র মস্তিষ্ক প্রস্তুত যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ল। ওর চোখ বুজে এলো। এই আজন্মকালের আকাশ, এই অপরিচিত নিবিড় বনানী, এই বজ্রপাত সব কেমন যেন মায়ার মতো মিলিয়ে যেতে লাগলো। তবে কি এখানেই জীবনের পরিসমাপ্তি টানবে বিধাতা? আস্তে আস্তে হাত পা অবশ হতে লাগলো। কেউ কি নেই এই অরণ্যে যেই তৃষ্ণার্তর মুখে জল দিয়ে বলবে, না উত্তরা, চলো, এগিয়ে চলো? জানি এই কলমের ডাক কেউ শুনতে পাবে না, এই কলম স্পন্দন বৃথা। সেই কখন থেকে মেঘ করে আছে, বৃষ্টিটাও যে আসে না। ঠিক ভুল, জ্ঞান অজ্ঞান, এই বিশ্ব সংসার অন্তরে সঞ্চিত প্রণয়ী বক্ষ ফুল ক্রমশ নিভন্ত চোখে ভাসতে লাগলো। শেষ মুহূর্তে একবার ওঠার ইচ্ছে প্রকাশ করলো, কিন্তু পারল না। মনে হলো শক্তিদাতা ওর সমস্ত শক্তি কোনো জাদু বলে টান মেরে ছিনিয়ে নিয়েছে। কিন্তু হঠাৎ উত্তরার অন্তরে জ্বলে উঠল অস্ফুট আবছা ক্ষীণ আলোকরশ্মি। ধরা দিল এক অলিক পথ নির্দেশ। কোন দিকে ইঙ্গিত করছে পথ? ওকে ঠিক দেখছে নাকি বিদায় বেলায় বিক্ষেপিত শেষ কল্পচ্ছলনা? এরপর হয়তো আর কোনো ভাবনা ও শরীরে খেলা করবে না, শুধু শান্তি। আচ্ছা, সত্যি কি শান্তি, নাকি আমরা শান্তি বলে মনে করি? হঠাৎ মরিয়া হয়ে উঠে দাঁড়ালো উত্তরা, যেন সে এক মুহূর্তের জন্য প্রাণ ফিরে পেয়েছে। প্রচন্ড বিক্রমে উন্মাদের মতো এগিয়ে চলল, অন্তরে উদ্ভাসিত পথ নির্দেশকে উপলক্ষ করে। তবে কি সত্যি প্রাণের আশা আছে? ও জানে না এই পথান্তে কি অপেক্ষা করছে, বা আদেও কিছু অপেক্ষা করছে কিনা। পথে প্রচন্ড বেগে ছুটতে ছুটতে ও দুবার হোঁচট খেয়ে পড়ে গেল। কোনো রকমে জড়ানো লতা ছিন্ন করে এগিয়ে চলল সামনের দিকে। মনে মনে একটাই ধ্বনি উচ্চারণ হতে লাগলো, এগিয়ে যেতে হবে, এগিয়েই যেতে হবে। কিছুটা যাওয়ার পর সামনের ঘন অন্ধকারপূর্ণ ঝোপঝাড় ভেদ করে প্রদীপের মৃদু শিখা উত্তরার উৎসুক বিক্ষিপ্ত অসামঞ্জস্য আঁখিতে ধরা দিল। কোথায় জ্বলছে এই প্রদীপ শিখা? নিশ্চয়ই ওখানে কেউ রয়েছে, নাকি দাবানলের রেশ ছড়িয়ে পড়েছে সমগ্র বনানীতে। সেটাকেই হয়তো প্রদীপের শিখা ভেবে ভুল করছে।
সামনের ঝোপটা পেরিয়ে ওই মৃদু আলোকরশ্মি অনুসরণ করে উত্তরা পৌঁছলো একটা ভাঙা কুটির প্রাঙ্গণে। সেখানে এক গেরুয়াধারী সন্ন্যাসী গভীর ধ্যানে নিমগ্ন। উত্তরা আর পারছে না। তবে কি সে ধ্যানমগ্ন সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ করবে? এতে যদি সন্ন্যাসী ক্রুদ্ধ হন, যদি শান্তিতে মরণটা ওর কপালে না থাকে? এমন সময় ধ্যানমগ্ন সন্ন্যাসী চক্ষু উন্মিলিত করে বলল, এসো হে বালিকা, কুটির দ্বারে প্রবেশ করো। উত্তরা সচকিত বক্ষে করুণ ভঙ্গিমায় প্রচণ্ড তৃষ্ণা কষ্টের কথা উপস্থাপন করল। সমস্ত কিছু শোনার পর সন্ন্যাসী এমন একটা শর্ত দিয়ে বসলেন, যা শোনার পর উত্তরার এক মুহূর্তের জন্য তৃষ্ণা নিবারণের বাসনা মন থেকে মুছে গেল। শর্তটা ছিল যে ওর অন্তরের সযত্নে সুরক্ষিত সুগন্ধি বক্ষ ফুল দিতে হবে, তবেই তিনি জল দান করতে প্রস্তুত। এ কথা শোনার পর উত্তরা দুপা পিছিয়ে নিল। এ যে ওর প্রাণের চেয়ে প্রিয় রক্ষিত অমূল্য সম্পদ, যা কোনো মতেই হারাতে রাজি নয়। শুধু প্রণয়ী প্রিয় মানুষটার জন্যই এত দিন সযত্নে আঁকলে রেখেছে। তবে কি ফিরে যাবে উত্তরা? এখানেও জল পাওয়া যাবে না? উত্তরা আবার বলল যে এতটুকু জলের বিনিময়ে সব কিছু দিতে রাজি, শুধু ওই প্রণয়ী বক্ষ ফুলটি ছাড়া। কিন্তু সন্ন্যাসী তার সিদ্ধান্তে অটল। শেষে উত্তরা মুখ ফেরালো ফেরবার উদ্দেশ্যে। সন্ন্যাসী উচ্চস্বরে চেঁচিয়ে বলল, জাগরিত হও মা, তুমি জাগরিত হও। ভ্রমপূর্ণ স্বপ্ন মায়া রাজ্যে আবদ্ধ হয়ে তুমি নিজেকে বন্দী বলে মনে করছো। তুমি যে মুক্ত, জাগরিত হও। শেষ কথাগুলো উত্তরার কানে প্রবেশ করলো কিনা কে জানে। ও তার আগেই কুটির প্রাঙ্গণ থেকে বেরিয়ে এসেছে। কিছুটা যাওয়ার পর ওর এক মুহূর্তের জন্য পাওয়া প্রাণশক্তি ভেঙে গুঁড়িয়ে পড়ল। মাথার যন্ত্রণাটা দ্বিগুণ বেড়ে গেল। মৃত্যুর আগের কষ্ট সবচেয়ে বড় কষ্ট বলে মনে হলো। তাই উপায়ন্তর না দেখে কোনো রকম পা টেনে টেনে পুনরায় সন্ন্যাসীর কুটিরে ফিরে গেল। সন্ন্যাসী বলল, এসেছিস মা? উত্তরা ওর অন্তরের প্রণয়ী বক্ষ ফুল সন্ন্যাসীর কাছে রাখল। পর মুহূর্তেই মাটিতে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল। চোখ যখন খুলল তখন দেখলো তার সামনে উপস্থিত ওর এত দিনের স্বপ্নে দেখা প্রণয়ী পুরুষ। তার পর মুহূর্তেই সমস্ত বিশ্ব সংসার ভীষণভাবে দুলে উঠল। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, বন, জঙ্গল, কুটির বাড়ি সব আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। সবকিছু মিলেমিশে একত্রে পরিণত হলো। উত্তরা অনুভব করলো তার স্বপ্নে দেখা প্রণয়ী পুরুষ আর তার মধ্যে কোনো বিভেদ নেই, যেন কোনো নারীশ্বর। এতক্ষণে উত্তরার তন্দ্রাচ্ছন্ন চিত্ত স্বপ্ন মায়া বিচ্ছিন্ন করে চক্ষু উন্মিলিত করল। আলোর রোশনায় ভেসে গেল 10 দিক। অদ্বৈত দর্শনের মতে জড়বস্তুর এই বিবিধ অবস্থান বা এই দৃশ্য রাশি যেন সাময়িকভাবে যথার্থ স্বরূপকে ঢেকে রেখেছে। প্রকৃতপক্ষে তার আসল সত্তার বা স্বরূপের পরিবর্তন ঘটে না। নিম্নতর কীট এবং উচ্চতম মানুষের মধ্যে একই ঈশ্বরীয় সত্তা বিদ্যমান। এই সত্য অবলম্বন করেই নীতির ভিত্তি গড়ে উঠেছে। সমগ্র বিশ্বই এক। আমরা সবাই একটা স্বপ্ন ঘোরে অচৈতন্য হয়ে আছি। যেদিন জ্ঞানচক্ষুর উদয় হবে সেদিন আর কোনো অন্ধকার থাকবে না, থাকবে না কোনো ভেদাভেদ। আমার আমিত্ব সবার মাঝে একাকার হয়ে যাবে। শুধু স্বপ্ন মায়া কাটাতে হবে, তবেই আসল বিজ্ঞান।